বিপদে পড়ি কারণ আমার মামাতো ভাই আইসা বলে, ভাইয়া তুমি আমাদের সাথে এমন করতেছ কেন? আমি ওরে কিছু না বইলা আবারও আমার কেবিনে চলে আসি। বিকেলবেলা বস আমারে ফোন দেয়। ফোন দিয়া বলে, ফয়সাল, আমার বাংলাদেশ থেকে যে বন্ধু আসছে তারা একটু ঘুরতে বের হবে, তুমি তাদের সাথে করে নিয়ে যাও। আমি বলি, স্যার আমি তো কাজ করতেছি, আমি অন্য কাউকে পাঠাই দিচ্ছি। উনি বলে, আরে না, অন্য কাউকে দিয়ে হবে না, তোমাকেই লাগবে। বুঝতেই তো পারতেছ অনেক ভালো বন্ধু আমার, অনেক ডাকার পর এখানে আসছে, তাই তো তোমাকে সাথে করে নিয়ে যাইতে বলতেছি। এরপর আমার আর কি করার, আমি বসকে বলি, আচ্ছা ঠিক আছে স্যার, আমি সাথে করে নিয়ে যাইতেছি। তারপর আমি সোজা তাদের রিসর্টে যাই। গিয়া দেখি তারা সবাই আগে থেকে রেডি হয়ে দাঁড়ায় আছে। আমারে দেখা আমার মামা বলে, রনি তুই আসছস, আমরা তো তোর জন্য অপেক্ষা করতেছিলাম, চল চল আমাদের একটু পাহাড়টা ঘুরাই দেখা। আমি বলি, জি স্যার চলেন। এই বইলা আমি আগে আগে হাঁটা শুরু করি, তারা আমার পিছু পিছু আসতেছে। পাহাড়ের অনেকটা কাছে আসতেই মাইশা মামারে বলে, আব্বু তুমি আম্মু আর ভাইরে নিয়ে ওই সাইডটায় যাও, আমি আর রনি এই দিকটায় যাইতেছি। মাইশার কথা শুনে মামা বলে, আচ্ছা ঠিক আছে যা। এরপর তারা অন্যদিকে চইলা যায়, আর আমি আর মাইশা সেখানে দাঁড়ায় থাকি। হঠাৎ মাইশা বলে, কি এইখানে দাঁড়ায় থাকবা নাকি আমারে পাহাড়টা ঘুরে দেখাইবা? আমি বলি, জি ম্যাম ওই দিকটাই চলেন। আমরা দুজনে হাঁটতেছি, ও ঘুরে ঘুরে পাহাড় দেখতেছে। ওর থেকে আমার দূরত্ব আমি বজায় রাখছি। মেয়েটা কেমন যেন আগের থেকে চেঞ্জ হয়ে গেছে। আগের মাইশা আর এখনকার মাইশার মধ্যে অনেক তফাৎ। এসব ভাবতেছি তখনই মাইশা আমারে বলে, আরে এত দূরে দূরে থাকতেছ কেন? তুমি না আমার গাইড, আসো পাশাপাশি আসো, না হলে কিন্তু তোমার বসকে কমপ্লেন করব। ওর মুখে এই কথা শুই না আমি ওর পাশাপাশি হাঁটা শুরু করি। একটু পর ও আমার হাতে হাত রাখে, আমি আমার হাতটা ওর হাত থেকে ছাড়াইনি। তারপর ওরে বলি, ম্যাম এটা আমাদের রুলসের বাইরে, প্লিজ এমন কিছু কইরেন না যাতে মানুষ আমারে খারাপ ভাবে। অনেক কষ্টে এইখানকার মানুষের বিশ্বাস অর্জন করছি, এই বিশ্বাস আর ভাঙতে চাই না। আমার কথাগুলো শুনে মাইশা আমার দু হাত ধইরা বলে, রনি প্লিজ আমারে মাফ কইরা দাও, আমি জানি আমি তোমার সাথে অনেক বড় অন্যায় করছি। পরে আমি আমার ভুলও বুঝতে পারছি, কিন্তু যতক্ষণে আমি আমার ভুল বুঝতে পারছি ততক্ষণে তুমি আমার থেকে অনেক দূরে চলে গেছিলা। অনেক খুঁজছি তোমারে, কিন্তু কোথাও পাই নাই। জানো এতগুলা বছর আমি পুরা পাগলের মতো হয়ে গেছিলাম, খাওয়া দাওয়া ঠিকভাবে করতাম না, সব সময় কান্না করতাম। আমার এমন অবস্থা দেখে আব্বু আমার কাছে জানতে চায় আমার কি হয়েছে। তারপর আমি তোমার সাথে যা যা করছি সব বলছি। আব্বু আমারে সেদিন কিছু বলে নাই, শুধু জড়াই ধরে কান্না করতেছিল। আমার বেশি কষ্ট হইতেছিল কেন জানো? তুমি চলে যাওয়ার পর আমি তোমার রুম থেকে একটা ডায়েরি পাইছিলাম, সেইখানে তুমি তোমার সব না বলা কথাগুলো লিখে রাখছিলা। বিশ্বাস করো আমি যখন তোমার ডায়েরি পড়ে জানতে পারি তুমি আমাকে ভালোবাসো, আমি তখন সুইসাইড করতে গেছিলাম। পরে আমার মনে হয়েছিল আমি একদিন না একদিন ঠিকই তোমারে খুঁজে পাবো, সেদিন আমি তোমারে আমার ভালোবাসা দিয়া সব কষ্ট দূর কইরা দিব। কথাগুলো বলার পর মাইশা আমারে জড়াই ধরে কান্না শুরু করে। আমি এতক্ষণ ধরে চুপচাপ শুধু তার কথা শুনতেছিলাম। আমার এখন মাইশাকে কি বলা উচিত বা কি করা উচিত কিছুই মাথায় আসতেছে না। আমি মাইশাকে আমার কাছ থেকে ছাড়াই নিয়ে বলি, ম্যাম প্লিজ এমন কইরেন না, কেউ আমাদের এই অবস্থায় দেখলে আমার চাকরিটা চইলা যাইতে পারে। আমার এই কথা শুনে ও বলে, ওই কি তখন থেকে ম্যাম ম্যাম করতেছ, আর তোমার এই চাকরি করতে হবে না, তুমি আমাদের সাথে বাড়িতে যাবা। আমি তখন একটু মুচকি হাসা বলি, ম্যাম জীবন এতটাও সহজ না যতটা আমরা ভাবি। আমি আমার জীবনের কাছে হেরে যাওয়া একটা সৈনিক,
যে সৈনিক কখনো তার অতীতে ফিরে যেতে পারবে না। এ কথা শুনে মাইশা বলে, তার মানে কি তুমি বাড়িতে যাবা না? আমি বলি, ম্যাম আমি এতিম, আর এতিমদের কোনো বাড়ি থাকে না। এখন চলেন, সন্ধ্যা হইতে চললো, রিসর্টে যাইতে হবে। এরপর আমরা সবাই আবারও রিসর্টে চলে আসি। ওদের রুমে পৌঁছে দিয়ে আমি আমার রুমে আসি। রুমে আইসা ফ্রেশ হয়ে অনেক টায়ার্ড লাগতেছিল, তাই বিছানায় নিজের শরীরটা এলিয়ে দিই। ক্লান্ত থাকার কারণে কিছু সময় পরে ঘুম চলে আসে। ঘুম ভাঙে বুকে ভারী কিছুর অনুভবে।